আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে আমি আমার ডক্টর ইউনূসের আজকে যে ভাষণ হলো, তার একটু আলোচনা করতে চাই তার উপরে। ধন্যবাদ জনাব তারেক রহমানকে। অতি দ্রুত একটা স্থায়ী কমিটির মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ডক্টর ইউনূসের ভাষণটা যত সাদা মনে হয় প্রাথমিক দৃষ্টিতে, ততটা সাদা নয়। ডক্টর ইউনূস বন্দর নিয়ে যে কথা বলেছেন, ডিপি ওয়ার্ল্ডকে বন্দর পরিচালনার দায়িত্ব দিবেন, তাদের কাছে বাংলাদেশ ৫ বছর বন্দর পরিচালনা করতে দিলে বাংলাদেশের যে জনশক্তি প্রশিক্ষিত হবে, সেটা দিয়ে বাংলাদেশের জনগণ বহির্বিশ্বে বিভিন্ন বন্দরে কার্যক্রম করতে পারবে, চাকরি করতে পারবে। এই বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি। ডিপি ওয়ার্ল্ড বিশ্বের ৫টা সেরা বন্দর পরিচালনার অভিজ্ঞতা সম্পন্নদের মধ্যে ৫ নম্বরে আছে। সে তথ্য সঠিক। তারা মিডল ইস্টে বন্দর পরিচালনা করছে, তারা ভারতে করছে। তাদের কিছু কর্মচারী চট্টগ্রাম পোর্টে ঢুকে পড়ার চেষ্টা করলে চট্টগ্রাম পোর্টে উত্তেজনার সৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডকে মৌখিকভাবে বা অন্য কোনোভাবে কি অলরেডি প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে? কেন ডিপি ওয়ার্ল্ডের ভারতীয় কর্মচারীরা চট্টগ্রাম পোর্টে ঢোকার চেষ্টা করবে? আর কেনই বা ডক্টর ইউনূস ডেসপারেটলি বলবে যে বন্দর বিদেশিদের পরিচালনা করতে দেওয়ার বিরোধিতা করে যারা, তাদের প্রতিহত করুন? এটা তো ডক্টর ইউনূসের বলার কথা না। এত ডেসপারেশন কেন? জনগণ কেন প্রতিহত করবে? ডক্টর ইউনূস একটা বিশেষ সময়ে সরকার পরিচালনায় এসেছেন, দেশকে একটা ট্রানজিশন পার করিয়ে দেওয়ার জন্য। চট্টগ্রাম বন্দর লাভজনকভাবে চলছে। হ্যাঁ, থাকতে পারে তার কিছু ত্রুটি বিচ্যুতি, সেগুলো সংশোধন করা সম্ভব। কিন্তু কেন অবশ্যই ডিপি ওয়ার্ল্ডকে দিতে হবে? আসুন আমরা একটু সাইড থেকে কথা বলে দেখি এভাবে এই আইডিয়াটা ফিট করে কিনা। চট্টগ্রাম পোর্ট যখন বিদেশিদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে, ইজারায় থাকবে, এই চট্টগ্রাম পোর্টের মধ্য দিয়ে যদি বিদেশি সমরাস্ত্র ডিপ্লয় করা হয়, তাহলে সেটার সিক্রেসি সরাসরি সেই পোর্টের কর্তৃপক্ষের কাছে থাকবে। পোর্ট বাংলাদেশের হার্ট। এই হার্টের সেফটি সিকিউরিটি বিদেশিদের দিয়ে নিশ্চিন্তে থাকার কোনো সুযোগ রয়েছে কি? যেখানে ডক্টর ইউনূস আজকেও বলেছেন, প্রস্তাব দিয়েছে জাতিসংঘ করিডোরের। মায়ানমারের যে করিডোর, এই করিডোরের বিষয়ে, এই করিডোরের ডিপ্লয়মেন্টের জন্য ভারী অস্ত্র, সমরাস্ত্র প্রয়োজন রয়েছে। বার্মা অ্যাক্ট যেটা আমেরিকা প্রণয়ন করেছে, সেই অ্যাক্টের বাস্তবায়নের জন্য আমেরিকা যদি ওই পোর্টকে ইউজ করতে চায়, তখন ডিপি ওয়ার্ল্ড প্রথমে যদি ইজারা নেয়, তারপরে কেউ যদি বাধা দেয়, ধরেন আরাকান আর্মি বা অন্য কোনো কিছু বিদেশি শক্তি যদি আক্রমণ করে করিডোর দেওয়ার কারণে বা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে, তখন সেই পোর্টকে, যেহেতু সেটা বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেই পোর্টকে সিকিউরিটি দেওয়ার নাম করে বিদেশি সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে। সো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কম্প্রোমাইজড হতে পারে। উনি বলেছেন বিভিন্ন দেশে পোর্ট বিদেশিরা পরিচালনা করে, তাতে সেই সব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি পর্যদস্ত হয়েছে? বিভিন্ন দেশের কনটেক্সট আর বাংলাদেশের কনটেক্সট সম্পূর্ণ পৃথক। বাংলাদেশ অত্যন্ত ক্রুশিয়াল একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে সেনাবাহিনী প্রধান, তিনিও শক্তভাবে এই ধরনের করিডোরের
বিপক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন। বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দল স্পষ্ট করেছে যে এই বিষয়টা একটা কনসেনসাসের বিষয় রয়েছে এবং এই বিষয়ে ডক্টর ইউনূস যেহেতু অনির্বাচিত, তিনি সিদ্ধান্ত না দিয়ে এই বিষয়টা জনগণের সিদ্ধান্তের উপরে ছেড়ে দিলে সেটাই সমীচীন হয়। কিন্তু এখানে প্রচ্ছন্নভাবে ডক্টর ইউনূস চট্টগ্রাম পোর্টের যারা বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠনগুলোকে সরাসরি প্রতিহত করার চ্যালেঞ্জ জনগণকে ছুড়ে দিলেন। ঠিক একই সাথে আরও একটা বিষয় সামনে নিয়ে আসি, সেটা হচ্ছে যে উনি চাঁদাবাজ, লুটেরা, এই ধরনের কিছু রাজনৈতিক শব্দ এবং বাছাই করা শব্দ ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ রাজনৈতিকভাবে যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে এই রাজনৈতিক সংগঠনকে ইঙ্গিত করে। এই ইঙ্গিতটা অত্যন্ত বাজে, এ কারণে যে একটা বৃহৎ রাজনৈতিক সংগঠনের 100% কন্ট্রোল থাকে না। এটা এমনকি সুশৃঙ্খল বাহিনী যারা আছে তাদেরও কেউ কেউ বিভিন্ন উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাদেরকে প্রতিষ্ঠানের বা সংগঠনের নিয়ম অনুযায়ী সাজা দেওয়া হয়। বিএনপিরও হয়েছে, আমি বিএনপির কথাই বলতে যাচ্ছি এখন, এনসিপিরও হয়েছে। কদিন আগে দেখলাম নাহিদের বাড়ির পেছনের পুকুর থেকে 3 কোটি টাকা ক্যাশ উদ্ধার হয়েছে। তো উনি যেটা বলেছেন চাঁদাবাজির যে উৎপাত উপদ্রব, এগুলার বিরুদ্ধে কথা বলাটা অত্যন্ত ভালো, কিন্তু এগুলা যে একটা নির্বাচনকে প্রত্যাখ্যান করার কারণ হিসেবে উপস্থাপন করা হতে পারে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। বিকজ এই সকল সমস্যা বিশ্বের সবখানে রয়েছে, এর মধ্যে দিয়েই দেশ এগিয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করবে, সৎ নেতৃত্ব আসবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে মানুষ নিশ্চয়ই ভোট দিতে পারলে তখন একটা কে চাঁদাবাজ নয় সেসব দেখেই ভোট দিবে। আর রইল বাকি হচ্ছে যে পার্টির কথা। পার্টির যে লিডারশিপ তারা যত সুপারফাস্ট স্থায়ী কমিটির একটা মিটিং করেছে আজকে ঈদের দিন লন্ডনে, তারেক রহমান ঈদের দিনে ঈদের নামাজ পড়ে গিয়ে তারপরে স্থায়ী কমিটির মিটিংয়ে যুক্ত হয়েছেন। এত ফাস্ট কি কখনো অতীতে দেখেছেন আপনারা? কখনো? আমি দেখিনি। এর অর্থ বিষয়টাকে তিনি খুব সিরিয়াসলি নিয়েছেন। প্রতিক্রিয়া হিসেবে আমারও একটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে এপ্রিলের সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকে যখন যাবেন, চৈত্র মাসে প্রচণ্ড গরমের মধ্যে বাংলাদেশের দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, চৈত্র মাসে বন্যাও হয়, ঝড় ঝঞ্ঝার এইসবের মধ্যে পাবলিক স্কুলের পরীক্ষাগুলো থাকতে পারে বা কলেজের পরীক্ষাগুলো থাকতে পারে, সেগুলোর মধ্যে দিয়ে এটা আসলে আইডিয়াল টাইম না বাংলাদেশের নির্বাচনের জন্য। তবে এর সাথে কি এই নির্বাচনটা ডিসেম্বর থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার পেছনে আর কোনো কি কারণ রয়েছে? কোনো দৃশ্যমান আপনার যদি শাস্তির ব্যবস্থা করতে চান যারা জুলাইয়ের হত্যাকারী তাদের, বা আপনার কোনো বিদেশি ফোর্সকে আপনি এই করিডোরটা দিয়ে নিয়ে আসতে চাচ্ছেন, সেই জন্য ওই সময়টুকু প্রয়োজন, এমন কোনো কিছু যা আমরা জানি না, যে জন্য আপনি সময়টা ব্যয় করতেছেন। আপনি একজন খুবই বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান ব্যক্তিদের মস্তিষ্কের পেছনে অনেক কিছু থাকে যা সবসময় আমরা সাধারণ মানুষরা বুঝে উঠতে পারি না। আপনি বলেছেন যে রোহিঙ্গা 12 লাখ বাংলাদেশে উপস্থিত আছে। আপনার সময়কালে যে কয়েকদিন আগে 1.5 লাখ রোহিঙ্গা নতুন করে প্রবেশ করলো, সেই বিষয়ে আপনার কি জবাবদিহিতা? প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা যে বললেন ভারত পুশ করলে সেটা ঠেকানোর সামর্থ্য আমাদের নেই, এরপরেই প্রতিরক্ষার যে উপদেষ্টাটা আছেন বা যে উপদেষ্টাটা এই কথাটা বলেছেন তাকে কি ওই পদে রাখার কোনো কারণ বা সুযোগ রয়েছে?
যে উপদেষ্টাদের পিএসরা শত শত কোটি টাকা ঘুষ সহ ঘুষের অভিযোগে বরখাস্ত হচ্ছে, সেই উপদেষ্টাদের কি ঘুষের বিষয়ে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য এজেন্সি ইনভলভ হয়েছে? এটা কি করার কথা না? আপনি চাঁদাবাজের কথা বললে প্রথমে আপনার নিজের ডিপার্টমেন্ট থেকে ধরবেন। আপনি প্রথমে আপনার উপদেষ্টাদের মধ্যে কেউ কোনো রকমের বদমাইশির সাথে যুক্ত হলো কিনা সেটা দেখবেন। কয়েকদিন আগেই তো রংপুরে সার্জিস নিজে যে মাঝরাতে আর্মি ধরেছিল, 2 জনকে ছাড়িয়ে নিয়ে এসেছে। সার্জিসকে আপনি কিছু বলেছেন? একই সাথে আসতেছে নাহিদ আজকে ঘোষণা দিল যে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে এনসিপি যাবে না। এনসিপিকে মানুষ ভোট দিতে সময় নেবে। আপনাদেরকে মানুষকে কনভিন্স করতে হবে। আপনাদের মধ্যে অনেক মেধাবী মানুষজন যুক্ত হয়েছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক দলকে আমরা সবসময় স্বাগত জানাই এবং মেধাবী মানুষ, সৎ মানুষ আসুক রাজনীতিতে। বাংলাদেশের মানুষ সেটা চায়। বিএনপির টপ লিডারশিপও চান। আমি একজন কর্মী, আমিও চাই, সকলেই চাই। কিন্তু আপনারা যদি কোনো অজুহাত বা কোনো কারণে বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা কোনো কৌশলে বাংলাদেশকে একটা ক্রান্তির মধ্যে নিয়ে যাবেন, তাহলে সেটা ভুল করবেন। বাংলাদেশের মানুষ বুকে গুলি খাওয়া শিখেছে ৭১-এ। তারও আগেও অনেক ঘটনা আছে, সেগুলোতে যাচ্ছি না। সারা বিশ্ব অবাক তাকিয়ে থেকেছে ৭১-এ এত মানুষ মারা গেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে ৭১-এ মানুষ বুকে মাইন বেঁধে ট্যাঙ্কের নিচে ঝাঁপিয়ে পড়েছে মানব বোমা হয়ে। খালি হাতে বাঙালি বাংলাদেশকে স্বাধীন করেছে। এই যে দেখলেন আবু সাইদ গুলির সামনে দাঁড়িয়ে গেছে, সে অবশ্য মনে হয় না আশা করেছিল ওকে গুলি করে মেরেই ফেলবে। ছেলেটার মৃত্যুতে এত খারাপ লেগেছে আমাদের সকলের যে বাংলাদেশ কিন্তু হাসিনা মুক্ত হয়ে গেছে। কাজেই আপনি একজন সম্মানিত ব্যক্তি। আপনি বাংলাদেশের মানুষকে আপনার প্রথম একটা ভাষণে বলেছেন, যদি দুর্নীতিমুক্ত একটা দেশ আমরা উপহার দিতে পারি সেটাও একটা বিরাট অর্জন হবে। আমি আপনার সাথে আছি। আমি আপনার সাথে ১০০বার আছি। আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিন। সেই সাথে বাংলাদেশের মানুষকে তাদের নেতৃত্ব চুজ করার জন্য নির্বাচনের মাধ্যমে একটা ফেয়ার নির্বাচনের সিস্টেম আপনি দাঁড় করিয়ে দিয়ে যান। একটা বাংলাদেশে এমন এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করুন যাতে দুর্নীতি করলে কেউ বুক ফুলিয়ে চলতে না পারে। বাংলাদেশের মানুষ আজ অসহায়। তাদের জন্য প্রকৃতপক্ষে যে সকল কাজ করবেন সকল কাজে আমরা আপনাকে সাথ দিব। কিন্তু কোনোভাবে যদি আপনি জনগণ এবং প্রধান প্রধান দলগুলোকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেন এবং এর পেছনে যদি অন্য কোনো উদ্দেশ্য আপনার মাথার পেছনে থাকে, কোনো বিদেশি শক্তির কোনো বুদ্ধিতে যে এনসিপি আপনার সরকার গঠন করবে, আপনি প্রেসিডেন্ট হবেন বা এই টাইপের কোনো কিছু, ব্যর্থ হবে। বাংলাদেশের মানুষজন সুষ্ঠু রাজনীতিকে স্বাগত জানাবে এবং রাজনীতি করতে করতে মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে ধীরে ধীরে এই নতুন রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত হতে হবে। হঠাৎ করে কোনো কিছু করতে গেলে সেটা আরোপিত হবে। মানুষের ভোটাধিকার আর পিছিয়ে দিবেন না। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না। একটা উৎসবমুখর পরিবেশে আমরা সকলে ভোট দিতে চাই এবং নির্বাচিত সরকারের হাতে দেশটা পরিচালিত হোক, সেটাই আমরা চাই। আপনাকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।